আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের টপিক দেখেই বুঝতে পারছেন যে শূন্যের সাথে কিছুক্ষণ অর্থাৎ শূন্যের সাথে কিছুক্ষণ আমরা কি আজকে আড্ডা দেব। যে শূন্য কোথা থেকে আসলো? শূন্য আসলে কে? এর পরিচয়টা কি? কিভাবে? তো এগুলো নিয়ে আজকে আমরা কি আলোচনা করব। তো প্রথমে আমরা জানি যে এটা মোটামুটি আমরা জানি যে শূন্য সম্পর্কে প্রথম ধারণা দেন শূন্য সম্পর্কে সম্পর্কে প্রথম ধারণা দেন আর্যভট্ট। এটা আমরা মোটামুটি জানি, ঠিক আছে। আর্যভট্ট হচ্ছে কি শূন্য সম্পর্কে কি প্রথম ধারণা দেন এবং আবিষ্কার করেন হচ্ছে কি শূন্য আবিষ্কার করেন হচ্ছে ব্রহ্মগুপ্ত। তাহলে আমরা জানতে পারলাম কি শূন্য সম্পর্কে প্রথম ধারণা দিয়েছি কি আর্যভট্ট এবং হচ্ছে শূন্য আবিষ্কার করছে হচ্ছে কি ব্রহ্মগুপ্ত, ঠিক আছে। তো আমরা এখন দেখব যে শূন্য হচ্ছে কি শূন্য একটা কি নিরপেক্ষ। শূন্য কি নিরপেক্ষ নিরপেক্ষ ঠিক আছে। শূন্য হচ্ছে কি নিরপেক্ষ, কারণ কি আমরা যদি হচ্ছে একটা হচ্ছে সংখ্যা রেখা রাখি, এখানে সংখ্যা রেখা আঁকলাম, তাহলে এখানে যদি শূন্য দেয়, এদিকে যদি হচ্ছে ধনাত্মক সংখ্যা দেয় 1 2 3, তাহলে এখানে হবে কি -1 -2 -3 3 এরকম হবে। তাহলে দেখেন এই শূন্যর যে ডান পাশে যে মানগুলো আছে, অর্থাৎ এই শূন্যর ডান পাশে যে মানগুলো যত মান আসবে, অর্থাৎ 0.1 থেকে শুরু, দেখেন 0.1 যদি দেই 0.2 যে কোনো কিছু, অর্থাৎ শূন্যর ডান পারে যে মানগুলো আসবে সবগুলোই কিন্তু ধনাত্মক এবং শূন্যের হচ্ছে বাম পাশে যে মানগুলো আসবে সবগুলোই কিন্তু কি ঋণাত্মক, অর্থাৎ মাইনাস মান আসবে। কিন্তু শূন্য এটা কিন্তু ধনাত্মকও না ঋণাত্মকও না। তাহলে এই শূন্যটা কি শূন্যটা হচ্ছে কি নিরপেক্ষ। তাহলে আমরা জানলাম কি শূন্যটা হচ্ছে কি নিরপেক্ষ। এরপর আমরা জানবো হচ্ছে কি শূন্য হচ্ছে একটা হচ্ছে জোড় সংখ্যা। আমাদের মনে অনেকেরই প্রশ্ন থাকে যে শূন্য জোড় নাকি বিজোড়। তো আমি আজকে ক্লিয়ার করে দিচ্ছি শূন্য হচ্ছে একটা কি জোড় সংখ্যা। তো আমি এটা বোঝানোর জন্য আমি হচ্ছে একটা সংখ্যা রেখা এঁকে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কি সংখ্যা রেখা এঁকে নিচ্ছি। এখানে যদি শূন্য দেয় এদিকে কি ধনাত্মক মান আমি ধরলাম 1 2 3 4, এরপর 5 6 7, আর এদিকে -1 -2 -3, এরপর -4 -5, আরও কি চলতেই থাকবে, ঠিক আছে। তো এই সংখ্যা রেখাটা এঁকে নিলাম। তো আমি বললাম হচ্ছে কি শূন্য একটা কি জোড় সংখ্যা। তাহলে কিভাবে শূন্য একটা জোড় সংখ্যা, দেখেন এখানে আমি হচ্ছে 7 নিয়েছি, অর্থাৎ 7 নিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা জানি 7 অর্থাৎ 7 কিন্তু একটা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে 7-এর আগে দেখতে পাচ্ছেন 6, এটা কিন্তু একটা কি জোড় সংখ্যা। তার মানে এরপর হচ্ছে 5 যে আছে, 5 একটা বিজোড় সংখ্যা। তার মানে 7 যে একটা বিজোড় সংখ্যা, এটার মাঝখানে এক ঘর হচ্ছে ফাঁকা রেখে যে ঘরটা পাবো এটা হচ্ছে কি বিজোড় সংখ্যা। এরপর আবার মাঝখানে এক ঘর ফাঁকা রেখে অর্থাৎ 4কে ফাঁকা রেখে তার আগে যেটা পাবো এটা কিন্তু বিজোড় সংখ্যা। এরপর এই 3-এর আগে এক ঘর ফাঁকা রেখে অর্থাৎ 2 ফাঁকা রেখে এখানে যে সংখ্যাটা পাচ্ছি 1, এটা কিন্তু বিজোড় সংখ্যা। তার মানে মাঝখানে এক ঘর ফাঁকা ফাঁকা দিয়ে কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে কি বিজোড় সংখ্যাটা পাচ্ছি, ঠিক আছে। তেমনিভাবে 6 জানি আমরা হচ্ছে জোড় সংখ্যা। তার মানে এই 6-এর হচ্ছে মাঝখানে এক ঘর অর্থাৎ 5 ফাঁকা রেখে এর আগে কি আমরা পাচ্ছি জোড় সংখ্যা 4, একটা কি জোড় সংখ্যা। এরপর তেমনিভাবে আগের মতো মাঝখানে এক ঘর ফাঁকা রেখে আমরা পাচ্ছি কি জোড় সংখ্যা। তার মানে এর মাঝখানে এক ফাঁকা রেখে আমরা যেটা পাবো সেটাও কিন্তু একটা জোড় সংখ্যা হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এইভাবে কি আমরা দেখলাম যে শূন্য কিন্তু একটা কিন্তু জোড় সংখ্যা। কিংবা এইভাবে যদি আসি যে 3 একটা বিজোড় সংখ্যা, এর মাঝখানে একটা ঘর ফাঁকা রাখলাম 2, এই 2 ফাঁকা রাখলাম, তার মানে কি মাঝখানে যে ফাঁকা ঘরটা যাচ্ছে এটা কিন্তু একটা জোড় সংখ্যা। তার মানে 3-এর আগে কত আছে বিজোড় সংখ্যা 1, মাঝখানে এক ঘর ফাঁকা দিয়ে।
তার মানে এই একের আগে যে বিজোড় সংখ্যা আছে সেটা যদি আমরা বের করতে যাই তাহলে কি মাঝখানের এক ঘর ফাঁকা দিতে হবে। তাহলে মাঝখানের এক ঘর ফাঁকা দিয়ে এখানে -1 আমরা পাইলাম কি বিজোড় সংখ্যা, তার মানে মাঝখানে যেটা থাকবে সেটা কিন্তু জোড় হয়ে গেল। এই হিসেবে কিন্তু শূন্য একটা কি জোড় সংখ্যা। তো শূন্য যে জোড় সংখ্যা এটা আমরা আরেকভাবে প্রমাণ করতে পারি। যেমন হচ্ছে ধরেন যে আমি লিখলাম হচ্ছে 11, তাহলে 11 কিন্তু হচ্ছে একটা বিজোড় সংখ্যা, কারণ এই 11 হচ্ছে একক স্থানীয় ঘরে, অর্থাৎ ডান পাশে কি 1 আছে, সে একটা বিজোড় সংখ্যা হওয়ার কারণে এই পুরো সংখ্যাটা কি বিজোড় সংখ্যা হয়ে গেছে। ঠিক আছে, এখানে যদি একের সাথে যদি হচ্ছে আমরা হচ্ছে 2 দিতাম তাহলে কিন্তু এই সংখ্যাটা কি অর্থাৎ 12টা কি জোড় সংখ্যা হয়ে যেত। তো 12 জোড় সংখ্যা হওয়ার কারণটা কি, এখানে যে 2টা আছে এই 2 কিন্তু হচ্ছে জোড় সংখ্যা, এই জন্য পুরো সংখ্যাটাই কি জোড় সংখ্যা। আর এখানে কিন্তু 1 থাকার কারণে অর্থাৎ বিজোড় সংখ্যা থাকার কারণে এই 11টাই কিন্তু হচ্ছে কি বিজোড় সংখ্যা হয়ে গেছিলো। তার মানে শেষের ঘরের ওপর অর্থাৎ এককের ঘরের ওপরই নির্ভর করে সংখ্যাটা কি জোড় নাকি বিজোড়। ঠিক আছে, তো তাহলে দেখেন আমি এভাবে আরও যদি দিই 5, এখানে 15 দিলাম, 15 কিন্তু বিজোড় সংখ্যা, কারণ কি এককের ঘরে 5 আছে আর 5টা কি বিজোড় সংখ্যা। তেমনিভাবে আমি লিখলাম হচ্ছে কত 24, তাহলে এই 24টা কি জোড় সংখ্যা। জোড় সংখ্যা কেন, কারণ এককের ঘরে কি 4 আছে আর 4 জোড় সংখ্যা, সেজন্য কি এটা হচ্ছে কি জোড় সংখ্যা। তেমনিভাবে আমি যদি লিখি হচ্ছে 20 লিখলাম, তাহলে দেখেন 20-এর এটা হচ্ছে কি একটা জোড় সংখ্যা। তাহলে এই জোড় সংখ্যা কেন হলো, কারণ শেষে কি শূন্য আছে, তার মানে শেষে যে সংখ্যাটা থাকবে তার উপরে কিন্তু নির্ভর করে জোড় কিংবা বিজোড়। তাহলে শেষে শূন্য আছে, তারপরে এই পুরো সংখ্যাটাই কিন্তু জোড় সংখ্যা, তার মানে কি এই শূন্যটা কি হচ্ছে জোড় সংখ্যা। কিংবা আমি হচ্ছে লিখলাম হচ্ছে কত 13 সাথে যদি আমি হচ্ছে কত দিলাম, যদি 6 দেই, এটা একটা 13 কিন্তু বিজোড় সংখ্যা, এর সাথে যদি আমি 6 লাগাই অর্থাৎ জোড় সংখ্যা লাগাই তাহলে পুরো সংখ্যাটা কি জোড় হয়ে গেল। তেমনিভাবে আমি 13 সাথে যদি আমি শূন্য লাগাই তাহলে 130 কিন্তু জোড় সংখ্যা হয়ে গেল, কারণ এই শেষে শূন্য ডিসি দেওয়ার কারণে কি জোড় হয়ে গেল। তার মানে কি এই শূন্যটা কি একটা জোড় সংখ্যা। তাহলে আমরা দেখলাম যে শূন্য প্রথম ধারণা দিয়েছে আর্যভট্ট এবং আবিষ্কার করেছে কি ব্রহ্মগুপ্ত। শূন্য একটা কি নিরপেক্ষ সংখ্যা এবং শূন্য একটা কি জোড় সংখ্যা। তাহলে কেউ যদি এরপর আপনাকে জিজ্ঞেস করে যে শূন্য জোড় নাকি বিজোড় সংখ্যা, তাহলে কিন্তু আপনি প্রমাণ করার মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিতে পারবেন যে শূন্য জোড় নাকি বিজোড়। আশা করি সব কিছু বুঝতে পারছেন। এরপরে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।